সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনে আছে ভাষা, লিপি, ব্যাকরণ এবং ধ্বনিতত্ত্ব। আমরা পর্যায়ক্রমে এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি ভাষা। ভাষা কাকে বলে? আমি এটা আমার মতো করে যদি বলি, তাহলে আমি লিখে দিচ্ছি ভাষা কোন নির্দিষ্ট অঞ্চলের স্যার একটু লেখেন, আপনি লেখেন। ভাবের আসসালামু আলাইকুম। তো ভাষা হলো কোন নির্দিষ্ট অঞ্চলের সর্বজনবোদ্ধ ভাবের বাহন। তাহলে আপনার কি লাইন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি। মনে করো একটা অঞ্চল, যেমন নদিয়া জেলা কিংবা পদ্মা নদীর চর, একটা নির্দিষ্ট অঞ্চল। এই অঞ্চলে যত মানুষ থাকবে সেখানে তারা কথা বলবে এবং সকলেই সেটা বুঝবে, এবং তারা যা বলতে চায় সেটা মানুষ বুঝতে পারবে। তাহলে কোন নির্দিষ্ট অঞ্চলের সর্বজনবোদ্ধ ভাবের বাহন, এটা হচ্ছে ভাষা। পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। এটা কিন্তু বিরাট ব্যাপার যে সমগ্র পৃথিবীর মধ্যে বাংলা তার ষষ্ঠ অবস্থান অধিকার করেছে। যেমন সারা পৃথিবীর 1 নম্বর ভাষা হচ্ছে চীনা, তারপর ইংরেজি, হিসপানি, হিন্দি, আরবি, ঠিক তারপরেই হলো বাংলা ভাষা। এটা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে যে কতজন মানুষ বাংলায় কথা বলে, মানে ভাষা ভাষীর ভিত্তিতে বাংলা হচ্ছে ষষ্ঠ ভাষা। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি, পশ্চিম বাংলায় 10 কোটি, এরপর ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলো মিলে 3 কোটি। তাহলে 16 আর 10 26, আর 3 29, আর অন্যান্য হলো 1 কোটি। মোট 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি। পৃথিবীর অনেক দেশ আছে তাদের 30 কোটি মানুষ নেই, কোথাও 3 কোটি আছে, এমনও দেশ আছে যে 50 লাখ মানুষ আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভাষাভাষীর দিক থেকে এই ভাষাকে যখন আমরা সিরিয়াল করছি, গোটা পৃথিবীর মধ্যে বাংলা ভাষা ষষ্ঠ। আমরা বাংলা লিপি
কিভাবে এলো সেটা একটু আলোচনায়। লিপি এর ধারণা কিন্তু অনেক প্রাচীন। যেমন পাল রাজারা প্রথম লিপি বাংলা লিপি দেওয়ার চেষ্টা করেছে, সেন রাজারা চেষ্টা করেছে, পাঠান রাজারা মোটামুটি লিপির একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করিয়েছে। আর সর্বশেষ ছাপার অক্ষর যেটা এসছে সেটা এনেছে ব্রিটিশরা। আর এটা লিপিটা এলো থেকে প্রথম হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী থেকে এসেছে পূর্বী। পূর্বীর আরেকটি নাম হলো কুটিল লিপি। কুটিল, এই কুটিল থেকে পরবর্তী লিপি হলো বাংলা। এখন প্রশ্ন হলো বাংলা ভাষা কোন লিপি দিয়ে লেখা? সোজা সাপটা উত্তর হচ্ছে বাংলা লিপি। বাংলা লিপি দিয়ে লেখা। এখন অনেকের ধারণা যেটা ব্রাহ্মী লিপি দিয়ে লেখা হয় না, বাংলা কারো ধার করা লিপি দিয়ে আমরা লিখি না। যেমন গর্বিত ভাষা হিন্দি, নিজস্ব লিপি নেই, ওরা লেখে দেবনাগরী লিপি দিয়ে। দেবনাগরী অর্থাৎ সংস্কৃত ভাষা এবং হিন্দি ভাষা উভয়ই দেবনাগরী লিপি দিয়ে লেখা। বরং এই বাংলা লিপি বড়ো ভাষা, মণিপুরি ভাষা, ওগুলো বাংলা লিপি দিয়ে লেখা হয়। তার মানে বাংলা লিপি দিয়ে অন্তত পক্ষে 3টি ভাষা লেখা হয়। এখন লিপি, ছাপার লিপি, এটা পরীক্ষায় আসে। ছাপার লিপি এর প্রথম আসবো ডিজাইনার। ডিজাইনার, ডিজাইনার কে? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। এখন ডিজাইনার মানে তো উনি ইঞ্জিনিয়ার, তাই না? ইঞ্জিনিয়ার। এটা নির্মাণ করলেন কে? নির্মাণ করতে একজন কামার লাগে। কারণ এখনকার মতো তখন ছিল না, তখন লোহা দিয়ে লিপিগুলো তৈরি করা হতো। সুতরাং এটা একটা কামারের কাজ। এই কাজটি করেছেন কে? তাহলে এখন আমরা লিখবো হচ্ছে নির্মাতা। নির্মাতা হলেন পঞ্চানন কর্মকার বা কামার। পঞ্চানন কর্মকার বা কামার, উনি একাধারে কাঠমিস্ত্রি ছিলেন আবার কামার ছিলেন। পঞ্চানন কর্মকার। লিপি থেকে এতটুকুই আসতেছে। পরবর্তীতে আসছি ব্যাকরণ। এখন প্রত্যেক ভাষার ব্যাকরণ আছে। আগে ভাষা, তারপরে তো ব্যাকরণ। এবং এই ব্যাকরণের প্রত্যেক ব্যাকরণের 4টি অংশ আছে। চারটি অংশ কি কি আমরা জানি। 1 নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব। এখানে কি কি আছে? এখানে আছে ধ্বনি বা সাউন্ড। যেটা আসলে ধ্বনিটা কি? ধ্বনিটা হলো
ভাষার ক্ষুদ্রতম অংশ। একটা বিড়াল মিউ করলো আর একটা ছাগলে ব্যয় ব্যয় করলো, ওটা কিন্তু ধ্বনি না। ধ্বনি হতে হলে সেটা হবে ভাষা, তার ক্ষুদ্রতম যে অংশ সেটা হচ্ছে ধ্বনি। একটা ভাষা ভাঙতে 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 শেষ স্তর যেটা, সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি, এরপর হচ্ছে ধ্বনির দল। এই ধ্বনি যেহেতু লেখা হয় বর্ণ দিয়ে, সুতরাং বর্ণটাও ধ্বনিতত্ত্বের মধ্যে চলে আসবে। বর্ণ। এবারে আসবো শব্দতত্ত্ব। শব্দতত্ত্বে আছে শব্দ নির্মাণ নির্মাণ প্রক্রিয়া। যে যে প্রক্রিয়ায় শব্দ নির্মিত হয় তা সবই এখানে থাকবে। এছাড়াও শব্দ থাকবে। শব্দ বলতে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, উম বচন থাকবে, ল- নারীবাচক শব্দ, পুরুষবাচক শব্দ, শব্দদ্বিত্ব, কাল থাকবে। তাহলে পদ থাকবে, পদ, পদ। এরপর আছে কাল। তারপর আছে লগ্ন। লগ্ন, লগ্ন হলো যেটা লেগে থাকে। যেমন বিভক্তি, বচন, বলক এবং পদাশ্রিত নির্দেশক, যেটা ওগুলোকে পৃথক লেখায় পায় না, ওগুলো লাগিয়ে লিখতে হয়, এই জন্য এর নাম হচ্ছে লগ্ন। এগুলো অর্থাৎ শব্দ নির্মাণ করতে যে যা যা আছে সেগুলো সবই শব্দ নির্মাণ প্রক্রিয়া, শব্দ, পদ, তাল, লগ্ন, এগুলো হচ্ছে সবই শব্দ তত্ত্ব। 3 নম্বর হলো বাক্য তত্ত্ব। এখন শব্দ নির্মাণ তার সঙ্গে শব্দ সংক্ষেপণ ওটাও থাকবে। এখন শব্দ সংক্ষেপণের কাজটা কি করে? সন্ধি, শব্দ সংক্ষেপণ। আবার বাক্য সংক্ষেপণের কাজ করে সমাস, কিন্তু সমাস কিন্তু এই শব্দতত্ত্বের মধ্যে যাবে, কারণ সেটা শব্দ নির্মাণ প্রক্রিয়া। বাক্যতত্ত্বে আছে বাক্য, এরপর আছে বাচ্য, এরপর আছে কারক, তাছাড়া আছে বর্গ, জ্যোতি, উক্তি, এগুলো হচ্ছে সব বাক্য। সর্বশেষ হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে থাকবে অভিধান, বানান, শব্দার্থ, ব্যঞ্জন, এগুলো অর্থতত্ত্বে আছে। তো এখন ব্যঞ্জনটা কি? ব্যঞ্জনা হচ্ছে একটা ভঙ্গি। একই শব্দ একবার মানে বিভিন্ন ভাবে জোর দেওয়ার কারণে বিভিন্ন অর্থ তৈরি হয়, বিভিন্ন ভাব প্রকাশ করে। যেমন আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, এই যে নানান ভঙ্গি আছে, এগুলোকে ব্যঞ্জনা বলা হয়।
এই হচ্ছে ব্যাকরণের বিভিন্ন আলোচনা। এখন সরাসরি আমরা বিষয়ে চলে যাব। ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্বে রয়েছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এবং ধ্বনিতত্ত্ব। এই তিনটি আমাদের আজকে প্রধান আলোচ্য বিষয়। তো স্বরধ্বনি স্বরধ্বনি যেটা মৌলিক, অর্থাৎ মৌলিক স্বর যেটা বলা, মৌলিক স্বর হলো সাতটি। কি কি? অ, আ, এ, ই, উ, এ, ও। এখন এই সাতটি একে আমরা একটু বর্গীকরণ করে দেখাচ্ছি। প্রথমে লেজওয়ালা দুটো ই, এদিকে হলো উ। এই দুটো নাম হচ্ছে, এই দুটোকে আমরা বলবো উচ্চ সংবৃত। উচ্চ সংবৃত কেন? আমরা যখন বলবো ই, ই, উ, উ, জিহ্বাটা উপরে যাবে আর মুখ ছোট হবে, মুখ ছোট হবে, মুখ ছোট হবে। ছোট হলে সংবৃত, জিহ্বাটা উপরের দিকে উঠবে বলে এটা হচ্ছে উচ্চ। এই দুটোকে বলবো উচ্চ সংবৃত। প্রথমে লেজওয়ালা দুটো নিলাম। এবার লেজ খসা, মানে এখানে ওই দিলেই তো লেজ হয়ে যাবে, ও দিলেই তো লেজ হয়ে যাবে, তাহলে আমি এই দুটো নাম দিচ্ছি লেজ খসা। লেজ খসা। এদিকে থাকবে ও। এই দুটোর নাম কি? এই দুটোর নাম হবে উচ্চ মধ্য অর্ধ সংবৃত। একটু বুঝিয়ে দিই কেন অর্ধ সংবৃত হলো, উচ্চ মধ্যটা কেন হলো। আমরা যখন বললাম ই, উ, এবার কিন্তু এ, ও, জিহ্বাটা একটু নেমেছে, একটু নেমেছে, তাই এটাকে বলছি উচ্চ মধ্য। আর ই, উ বললে মুখটা যত ছোট ছিল, এবার এ, ও, মুখ একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে অর্ধ সংবৃত। এবার আসবো, ওই চারটা চলে গেল। এবারে এখানে থাকবে এ, আর এখানে থাকবে অ। এইটার নাম দিব নিম্ন মধ্য অর্ধ বিবৃত। কেন দিলাম এটা? যখন আমি বলছি এ, এ, মুখ কিন্তু বড়, মানে জিভ কিন্তু নিচে, এ, এ,
অ অ জিহ্বা কিন্তু এ এ অ অ জিহ্বার নিচে চলে এসেছে, এই জন্য এটাকে বলছি নিম্ন মধ্য। একেবারে নিচে আসবে না, মানে নিচে, তুলনামূলক নিচে। এ এ অ অ তাহলে জিহ্বার নিচের দিকে, এই জন্য এটা নিম্ন মধ্য। আর এদিকে বলেছি অর্ধ বিবৃত, অর্থাৎ মুখ মোটামুটি বড় হয়ে যাবে। এ অনেক বড়, অ অনেক বড়, এই জন্য অর্ধ বিবৃত। তাহলে এইবার সবচেয়ে নিচে থাকলো আ। আ বাকি আছে, আটা হবে, এইখানে আমি আ লিখবো, কারণ আ হচ্ছে কেন্দ্রীয়। এই আকে আমরা কি বলবো? আকে বলবো হচ্ছে, এরকম সেন্টার করে দিলাম, নিম্ন নিম্ন বিবৃত। এখানে কোনো রাগ ঢাক নাই, আ মানে একেবারে নিচে, নিচে ঠেকে যাবে। আ আ আ আ তাহলে আ বললে সবচেয়ে নিচে আসবে, তাই একে বলবো নিম্ন। আর আটা কেন্দ্রীয়, এবং আ বললে সবচেয়ে মুখ বড় হয়ে যাবে, তাই এটা বিবৃত। এখন আরেকটা বিষয় হলো ই এ এ, এই তিনটা যখন আমরা বলি তখন একটা ঘটনা ঘটে। কি ঘটে? জিভের অগ্রভাগ, জিহ্বার ডগা, ওইটা ফুলে ওঠে, তাই এটার নাম সম্মুখ। আর এই যে তিনটা, এই যে তিনটা, এই তিনটা যখন আমরা বলি, উচ্চারণ করি, তখন জিভের গোড়াটা ফুলে ওঠে, তাই ওই তিনটার নাম হলো পশ্চাৎ। এখন একটু প্রশ্ন করি, এ ধ্বনির ক্ষেত্রে কোনটা সঠিক? সঠিক কি কি বলছি? এ হলো সম্মুখ ধ্বনি, এ হলো উচ্চ মধ্য ধ্বনি, এ হচ্ছে অর্ধ সংবৃত ধ্বনি। এখন উর ক্ষেত্রে আসি, উ হলো পশ্চাৎ ধ্বনি, উ হচ্ছে উচ্চ ধ্বনি, উ হলো সংবৃত ধ্বনি। তাহলে উচ্চ সংবৃত পশ্চাৎ ধ্বনি হলো উ। এখন অকে কি বলবো? নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ ধ্বনি হচ্ছে অ। আর ক্ষেত্রে আ হচ্ছে নিম্ন বিবৃত। এই ছিল মোটামুটি বর্গীকরণ। এই স্বরধ্বনি তো সাতটি, সাতটি স্বরধ্বনির মধ্যে এই সাতটা দিয়ে অনেক যৌগিক ধ্বনি করা যায়, যৌগিক স্বর করা যাবে। যেমন অ ই, অই, আ ই, আই, ও ই, ওই, অ উ, ঔ, আ উ, আউ, আবার আ ও, আও, ই উ, ইউ, উই, উই, এরকম করে প্রায় 31টা করা যাবে। এইগুলোকে বলা হয়, কি বলা হয় এগুলোকে? ডট ডট ডট, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কখনো পরীক্ষায় আসবে না যে যৌগিক স্বরধ্বনি কয়টি, পরীক্ষায় আসবে কোনটি যৌগিক স্বর। এই যে দুটো স্বর পাশাপাশি বসবে, এখন ফাংশনটা এই জায়গায় নয়, যৌগিক স্বর তো। এখন আমি যেটা বলবো, যৌগিক যৌগিক স্বরের
শেষস্থ ই, উ, এ, ও, এগুলো আবার হর্স চিহ্ন দিতে হবে। ই, উ, এ, ও, ধ্বনিকে অর্ধস্বর বলে। একটু বুঝাই, এই যে ই, উ, এটা হচ্ছে পূর্ণস্বর, এইটা হলো অর্ধস্বর। এবার উল্টে দিই, উ, ই, এবার উ হয়ে গেল পূর্ণস্বর, ই হলো অর্ধস্বর। তার মানে ই, উ, এ, ও ঠিক তখনই অর্ধস্বর হবে ঠিক যখন ওটা শেষে বসবে। তার শেষে যৌগিক স্বরের শেষে বসবে, এছাড়া কিন্তু অর্ধস্বর হবে না। অর্ধস্বর হতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে যৌগিক স্বর হতে হবে, ই, উ, এ, ও, এই চারটা স্বর দিয়ে যৌগিক স্বর হবে, এই চারটা স্বর শেষে থাকবে। এই চারটা স্বর যখন যৌগিক স্বরের শেষে থাকবে তখনই সেটা অর্ধস্বর। এখানে আরেকটি বিষয় আমি দেখাবো, সেটা হলো এই যে প্রত্যেকটা স্বরের মাথায় অ, আ, এ, ই, উ, এ, ও, সাতটি স্বরের মাথায় চন্দ্রবিন্দু দেওয়া যাবে। এটাকে বলা হবে অনুনাসিক কিংবা অনুনাসিক কিংবা সানুনাসিক ধ্বনি। অনুনাসিক ধ্বনি কিংবা সানুনাসিক ধ্বনি, কারণ এটা ঠিক নাসিক্য ধ্বনি নয়, কিন্তু একটু নাকে হবে। চাঁদ, ইঁদুর, একাদশীর চাঁদ রে ওই রাঙা মেঘের পাশে, এই যে চাঁদ, মানে নাক দিয়ে বাতাস বের হবে না, কিন্তু নাকে একটু আটকাবে, এই জন্য এটা অনুনাসিক বা সানুনাসিক। তাহলে আমরা মৌলিক স্বর পেয়েছি, যৌগিক স্বর পেয়েছি, সানুনাসিক যে সাতটি স্বর এটাও পেয়েছি। মনে রাখবে, কোনো ব্যঞ্জনের মাথায় চন্দ্রবিন্দু বসে না। যেমন এই চাঁদ বানানটা আমি লিখি, এখানে লেখা হয় ঠিক এভাবে, কিন্তু বলতে হবে কি, বলতে হবে চ, আকার, চন্দ্রবিন্দু, দ। চয় চন্দ্রবিন্দু আকার দ নয়, চয় আকার চন্দ্রবিন্দু দ, চাঁদ। তার মানে আকারটা, এই চন্দ্রবিন্দুটা আকারের সঙ্গে, তাহলে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ নয়। মনে রাখ, এটা সতর্ক থাকতে হবে। আমরা সারা বাংলাদেশে তো ছোটবেলা আমরা শিখে এসেছি যে চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, কিন্তু ভুলটা চয় আকার চন্দ্রবিন্দু দ চাঁদ, মানে স্বরের পরে চন্দ্রবিন্দু বলতে হবে। এই ভুলটা আমরা করে থাকি। তো আমাদের স্বরধ্বনি আমরা শেষ করলাম। এবারে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হলো যে ধ্বনি স্বয়ং সম্পূর্ণ নয়,
যেই ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সহযোগিতা লাগবে, তাই ব্যঞ্জন ধ্বনিকে এককভাবে উচ্চারণ করা যায় না, কিন্তু আমাদের লিখে তো দেখাতে হবে। ধ্বনি হচ্ছে সাউন্ড। ধ্বনি করতে ফুসফুস, মুখগহ্বর, দন্ত, ওষ্ঠ, নাসিকা, জিহ্বা এগুলো সবই লাগে, মানে বাকযন্ত্র। চোখ কিন্তু ধ্বনি করতে লাগবে না। বর্ণের জন্য চোখের সম্পর্ক, হাতের সম্পর্ক বর্ণের সাথে, ধ্বনির সাথে বাকযন্ত্রের সম্পর্ক। এখন ব্যঞ্জন ধ্বনি লিখলে তার সঙ্গে হর্ষ চিহ্ন দেওয়া ম্যান্ডেটরি, দিতেই হবে। খেয়াল করো, এটা উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ, এর সঙ্গে অ যোগ করলে ক বলতে পারতাম। তাহলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করা যাচ্ছে না। আমি একটা উচ্চারণ করতে পারছি না, কারণ এগুলো সব হর্ষ চিহ্ন দেওয়া। এখানে 30টি ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, 30টা। মোট ধ্বনি কটা? 30, মানে 7 এবং 30, 7 আর 30 মোট 37টা ধ্বনি। তাহলে বাংলা ধ্বনিমালায় মোট ধ্বনি আছে 37টা। এখন এই যে 30টা ধ্বনি আমি প্রথমেই দুভাগ করে ফেলবো, একদম আগাগোড়া। এখানে এইটাকে বলবো, এইগুলোকে বলবো অঘোষ 12। এই 12টি ধ্বনি অঘোষ। আর এদিকে যা আছে এটাকে বলবো হচ্ছে ঘোষ 18। ঘোষ হচ্ছে 18, 18টি ঘোষ ধ্বনি, ঘোষধ্বনি। তো অঘোষটা কি? একটু অগম্ভীর, খুব একটু গম্ভীর নয়, একটু বাচ্চাদের উচ্চারণ মতো। আমি যদি অ যোগ করে বলি, তাহলে ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, কলিকাতার কাঞ্চন কামারের কনিষ্ঠ কন্যা কুঞ্চিত কণ্ঠে কহিল, কাকা কালো কাক কা কা করে কেন। এই যে ছোট করে বলছি কাকা, অথবা চাচা চেঁচাই, চাচা চা চাই, চাচি চেঁচাই, চাচা চাই চা চানা তোর, চাচি চালের চাল। এগুলো ছোট করে চ বলতে পারি আমি। এখন এটা হচ্ছে অঘোষ, আর এদিকে ঘোষ। এখন কথা হলো কি, এই ঘোষের মধ্যে আবার প্রাণ আছে। অঘোষ আর ঘোষ দুটোর মধ্যে প্রাণ আছে। প্রাণ মানে যেটার বাতাস বেশি। তো যেটার বাতাস বেশি, যেটা মহাপ্রাণ, আমি ওটাকে মোটা করে দিচ্ছি। আমি ডবল লিখে দিই, এটা মোটা করে দিলাম।
এখন যেগুলো মোটা করে লিখলাম এগুলো হচ্ছে মহাপ্রাণ, মানে এগুলোর বাতাস বেশি, ওগুলোতে বাতাস বেশি প্রয়োজন হবে। আমি অযোগ করে একটু উচ্চারণ করে দিই। এই যে আমি দেখাচ্ছি, ক চ ট ত প, ক চ ট ত প স ছ, ক চ ট ত প স ছ, গ জ ড দ ব ড়। এখানে কিন্তু বাতাসের চাপ কম আছে, যে জন্য এগুলো হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ আমি দেখাচ্ছি। আমি অ লিখলাম, অল্প, অ, এটা অল্প অ, আর এইটা হচ্ছে মহা, তাহলে মহার ম, এটাও মহার ম। খুঁজে দেখা যাবে অল্প প্রাণ আছে 13টি, এটা গুনলেই হয়ে যাবে। আর মহাপ্রাণ আছে হলো 12টি। আমি একটু লিখি, অল্প প্রাণ 12, আর মহাপ্রাণ, না উল্টো হয়েছে, মহাপ্রাণ 12 আর অল্প প্রাণ 13, উল্টো হয়েছে। অঘোষ 12, ওদিকে মহাপ্রাণ 12। হম, এখন যেই না আমি মহাপ্রাণ বলবো, প্রচুর প্রবল বেগে বাতাস এখানে চাপ দিবে। যেমন খ, ছ, ঠ, ফ, ফ, ঘ, ছ, ঠ, ফ, ফ। এইভাবে করে চাপ দিয়ে দিয়ে যদি আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি প্রত্যহ উচ্চারণ করি, তাহলে আমরা ভাইকে বাই বলবো না। আমি একবার কোনো এক জায়গায় পড়াতে গেছি, তো তাদেরকে বললাম, বলো দেখি, আমার ভাল ভিজে গেছে আলো ঘামে। এখন এই ভালকে তারা ব দিয়ে উচ্চারণ করে, আল বলে না, এটা ভকে ব। তাহলে কি দাঁড়াইলো? এখন ভাল না বলে ওটাকে যদি ব দিয়ে উচ্চারণ করি, তাহলে তো মহাপ্রাণ হলো না, অল্প প্রাণ হয়ে গেল। তাহলে ভকে ভয় করতে হবে, ভকে ভাই বলতে হবে, এবং ভভম ভম, ভভম ভম, সিংহা ঘোর বাজে। এই যে মহাপ্রাণ করছি আমি, এখানে বাতাস বেশি আছে। এবারে এই যে তিনটি ধ্বনি, এটা হচ্ছে নাসিক্য। তাহলে নাসিক্য ধ্বনি তিনটি, এখানে নাক দিয়ে মুখ দিয়ে বাতাস প্রবাহিত হবে। যেমন নানির পানে চুন দাও, নানির পানে চুন দাও, নাক চেপে ধরলে বলা যাবে না, নাক চেপে ধরলে বলা যাবে না। এই যে র, এটাকে কি বলে? কম্পিত ধ্বনি। আর ল কে বলা হয় কি? পার্শ্ব ধ্বনি। আবার যে র, ঢ, এই দুটোকে বলে তাড়িত ধ্বনি। আবার একসঙ্গে এই যে স, স, হ, এই তিনটাকে একত্রে বলা হবে ঊষ্ম ধ্বনি। ঊষ্ম ধ্বনি। আবার শুধু দুটো স, এটাকে আবার শ্বাস ধ্বনি বা শীষ ধ্বনি বলে। শীষ ধ্বনি মানে শুধু স বললে এক ধরনের শীষ চলে আসে, যেমন সাবাস, সাবাস, অশেষ। এই শীষটা কিন্তু হতে আসবে না। স, স, হ, স, স, এটাকে স বলা হয়, সিন, উপরটা সিন, এটা সিন। স, স, হ, এই তিনটাকে ঊষ্ম ধ্বনি বলা হয়। আবার ক থেকে এই যে 20টা ধ্বনি, এই 20টা ধ্বনিকে বলে স্পর্শ ধ্বনি।
স্পর্শ স্পর্শ ধ্বনি আছে 20টা। আর ক থেকে ম পর্যন্ত মোট ধ্বনি আছে এখানে 23টা। ইও এবং মূর্ধন্য ন এই দুটো কিন্তু ধ্বনি তালিকায় নেই। তাহলে আমরা স্বরধ্বনি কি পেলাম? স্বরধ্বনি 7টি, অর্ধস্বর 4টি, অনুনাসিক ধ্বনি 7টি, ব্যঞ্জন ধ্বনি 30টি, মোট মৌলিক ধ্বনি 7 যোগ 30 সমান সমান 37। তাহলে মৌলিক ধ্বনি মোট 37টি, 7টি মৌলিক স্বর, 30টা মৌলিক ব্যঞ্জন। এই মৌলিক ধ্বনি 37টি। অর্থাৎ বাংলা ধ্বনিমালায় ধ্বনি আছে 37টি। ধ্বনি মানে মৌলিক ধ্বনি, ওই মৌলিকের থেকে ভেঙে চুরে আবার অন্যান্য বানানো হয়েছে। এবার আসছি কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি এগুলোকে একটু শর্ট আউট করা হচ্ছে, মানে একটু শ্রেণীবদ্ধ করা হচ্ছে। কণ্ঠধ্বনি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি হচ্ছে কণ্ঠধ্বনি। এবার কণ্ঠ নালীয় ধ্বনি হচ্ছে হ। কণ্ঠ তালব্য এ এ। কণ্ঠ ওষ্ঠ। কণ্ঠ ওষ্ঠ হচ্ছে ও। কণ্ঠ ওষ্ঠ ও। তালব্য অর্থাৎ তালু, দাঁতের পিছনে হচ্ছে তালু, উপরে। তালু থেকে যেটা তালব্য ধ্বনি হলো ই, চ, মানে চ উচ্চারণ করা যায় না, আমি অ যোগ করে বলছি। এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তালুর ঠিক পিছনে উপরে রয়েছে মূর্ধা। তালুর পিছনে মূর্ধা, এটাকে বলবে মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি।
এবার দন্ত মূলীয় দাঁতের ঠিক গোড়া টাচ করবে। একটু আগে বলছিলাম যে নানির পানে চুন দাও, নানির পানে চুন দাও, জলে চুন তাজা, জলে চুন তাজা, জলে চুন তাজা, তেলে চুন তাজা। ঠিক উপরের দাঁতের গোড়ায় যে কেপটে ধরবে জিহ্বা, এই জন্য দন্তমূলীয়। এবারে দন্তাগ্র মানে দাঁতের মাথা, ঠিক উপরের দাঁতের মাথা আর জিহ্বার ডগা যে আটকে যাবে। আমরা যদি বলি তাতা থই থই থই, তাতা থই থই, দাদা দাদি, তাহলে কিন্তু উপরের দাঁতের মাথা এবং জিহ্বার ডগা, এই জন্য এটা দন্তাগ্র। সর্বশেষ হচ্ছে ওষ্ঠধ্বনি। এটা উভয় ঠোঁটের ব্যাপার। উ ম, এই হলো ওষ্ঠধ্বনি। এখানে মোট 37টি ধ্বনি। কোন ধ্বনির উচ্চারণ স্থান বা কোনটার কি নাম, উচ্চারণগত নাম, এটা এখানে বলা হয়েছে। প্রাইমারিতে পরীক্ষায় এসেছিল কোনটি তালব্য ধ্বনি। অপশনে ছিল ই, উ, এ, ও। ই, উ, এ, ও তালব্য, উত্তর হবে ই। এখন যদি বলা হয় কোনটি ওষ্ঠধ্বনি, অপশন ই, উ, এ, ও, ওষ্ঠধ্বনি হচ্ছে উ। এবারে আমাদের আলোচনা হচ্ছে ধ্বনি দল। ধ্বনি দলটা কি আমি লিখি, বলে দিচ্ছি। ধ্বনি দল হলো এক স্বর বিশিষ্ট দল যা এক ঝোঁকে উচ্চারিত হয়, এটাকে বলে অক্ষর। অক্ষরেরই আরেক নাম হচ্ছে ধ্বনি দল, অক্ষর বা ধ্বনি দল। এখন প্রশ্ন হলো কি, অক্ষর কি দেখা যায় না কানে শোনা যায়? সোজা সাপটা উত্তর হচ্ছে অক্ষর দেখা যায় না, বর্ণ চোখে দেখা যায়, অক্ষর কানে শোনা যায়। এখন কিভাবে বলবো? এই যে আমি লিখছি ক, এটা একটা অক্ষর। কারণ কি, এখানে একটা স্বর আছে, আর ক এক ঝোঁকে বলা যায় ক, ক একবারে বলেছি। এর মধ্যে আছে কি, একটা ধ্বনি, দুটো ধ্বনি, তাহলে একটা দল। এই দলের মধ্যে আছে একটা স্বর ক। তেমনি করে যখন বলবো খ, যখন বলবো গ, যখন বলবো ঘ, প্রত্যেকটা একটা অক্ষর। মুখে বললে অক্ষর, উচ্চারণ করলে অক্ষর, আর লেখা লিখলে হবে বর্ণ। মানে যেটা চোখে দেখা যাবে, যেটা শরীর আছে, ওটা হচ্ছে বর্ণ।
ওটারই যখন মুখে উচ্চারণ করবো তখন অক্ষর। তাহলে অক্ষর হচ্ছে এর শর্ত দুটো। শর্ত দুটো, এক হলো একটা স্বর থাকতে হবে তাতে, এবং স্যার এখানে একটা বিষয় বুঝতে পারলাম না। দল হতে হবে। তাহলে তিনটা তিনটা একটা হলো একটা স্বর থাকবে। প্রশ্ন প্রশ্নটা আবার বলো। স্যার আমি এখানে বুঝতে পারলাম না একটা বিষয়। আহ প্রথম যে ক দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝালেন না, ওটা বুঝতে পারিনি। খুবই সিম্পল। একটা ক যখন বলছি, ক যখন লিখলাম এটা বর্ণ, কারণ চোখে দেখতে পাচ্ছি। এটা যখন উচ্চারণ করব ক, তখন ওর মধ্যে দুটো ধ্বনি থাকবে, একটা ব্যঞ্জন ধ্বনি থাকবে, আর একটা একটা ব্যঞ্জন ধ্বনি থাকবে, আর একটা স্বরধ্বনি ধ্বনি থাকবে। এক স্বর বিশিষ্ট দল এটা। ক কিন্তু একা নয়, কয়েকটা ধ্বনির দল। এই দলে কে কে আছে? একটা ক আছে, একটা অ আছে। যে দলে একটা স্বর আছে, এক ঝোঁকে উচ্চারিত হয়, ওটা একটা ধ্বনি দল বা অক্ষর। এখন এই অক্ষর বা ধ্বনি দল এর দু রকম একটা হলো এই ক, এটা হচ্ছে স্বরান্ত। স্বরান্ত, এটার আরেকটা নাম কি? মুক্ত দল। আরেকটা নাম কি? মুক্তাক্ষর। স্বরান্ত বা মুক্ত দল বা মুক্তাক্ষর। আমি আরো বোঝাচ্ছি এটা। এবার আমি যখন লিখবো কল, এই কল ভেঙে দেখো, কলের মধ্যে কি কি আছে? একটা ক ধ্বনি আছে, একটা অ ধ্বনি আছে, একটা ল ধ্বনি আছে। কল, এটা যেমন একটি দল, এইটাও কিন্তু একটা দল, কিন্তু এই দলটা ব্যঞ্জনান্ত। আমি যখন বলছি কল, থেমে যাচ্ছে, ব্যঞ্জনান্ত, শেষে ব্যঞ্জন ধ্বনি, এইটাকে বলবো ব্যঞ্জনান্ত, বদ্ধ কিংবা রুদ্ধ দল। রুদ্ধ দল, বদ্ধ দল, অথবা বদ্ধাক্ষর, যে নামই বলো না কেন। এটা ব্যঞ্জনান্ত দল বলতে পারো, এটা বদ্ধ দল বলতে পারো, এটা রুদ্ধ দল বলতে পারো, এটা বদ্ধাক্ষর বলতে পারো। এখন আমরা এর একটু বিস্তারিত আলোচনা করি। একটু খেয়াল করো, আমরা লিখলাম কলা। এখানে আমি আমি এক ঝোঁকে পারবো না, কলা বলে হবে না। ক, লা, প্রত্যেকটা ঝোঁক লম্বা করে টানবে। একটা ঝোঁক যত টানা যায় টানবে। ক, লা, তাহলে দুটো দল কি কি আছে দেখো। ক, তার সঙ্গে একটা অ আছে, এইটা একটা দল। আবার ল, তার সঙ্গে একটা আ আছে, এইটা আরেকটা দল। তাহলে দুটো দল। এখন দুটো দলই হচ্ছে স্বরান্ত, শেষে স্বর আছে। তাহলে এখানে এই কলা এর মধ্যে দুটো স্বরান্ত দল আছে, একটা ক, একটা লা। এবার দেখো, আমি লিখবো কলাম। কলাম। এবার দেখো, আমি টেনে টেনে ঝোঁক ঝোঁক দিই। ক, লাম। তাহলে আমি লিখছি প্রথম দল হচ্ছে আমার ক, প্রথম দল। দ্বিতীয় দল হচ্ছে ল, আ, ম। তাহলে আমার প্রথম দল হচ্ছে মুক্ত দল বা মুক্তাক্ষর। দ্বিতীয় দল হচ্ছে রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত, বদ্ধাক্ষর। কারণ শেষে ব্যঞ্জন আছে, তাই ওটা রুদ্ধ দল, এটা মুক্ত দল। তাহলে
ক, লাম। এবার আমি দল বাড়াই। এবার আমি লিখবো ক, লে, মা। এখন আমি দল ভাগ করি, এক একটা দল আমি বলি আগে। ক, লে, মা। আমি কিন্তু 3 টানে বলেছি, ইচ্ছা করলে এটা 1 টানে আনা যাবে না, কারণ টানটা লম্বা করে দিতে হবে। আমি যদি বলি ক, লে, মা, তো 3 ভাগ হয়ে গেল, অটোমেটিক 3 ভাগ হয়ে গেল। ক, লে, মা, 3 ভাগ। সুতরাং খেয়াল করো, ক এর মধ্যে আছে অ, একটি দল। ল এর মধ্যে আছে এ, আর মায়ের মধ্যে আছে ম যোগ আ। তাহলে ক, লে, মা। এমনি করে বড় বড় দল ভাঙা যাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আ, মা, দের, ছো, টো, নো, দি, চ, লে, পা, কে, পা, কে। 13টা দল আছে এখানে। বিশ্ববিদ্যালয় কয়টা দল দেখো? বিশ। শো, বিদ, তা, লয়, 5টা দল আছে। শিক্ষক, শিক্ষক, 2টো দল আছে। অধ্যাপক, অধ্যা, পক, 3টা দল আছে। সমাবর্তন, স, মা, পর, তন, 4টা দল আছে। ফিউচার, ফিট, ফিউ, এখানে 2টো দল, খেয়াল করো। ফিউ, খেয়াল করো, একটা আছে ফ, ই, উ। এই একটা স্বর মানে একটা দল, এই স্বর একাই একটা দল। তাহলে ফিউ এর মধ্যে 2টো দল আছে, কারণ এখানে 2টো স্বর আছে। 4, ফিউ, ফি, উ, ফিউ, 4, এর মধ্যে একটা স্বর আছে, একটা স্বর, তাহলে একটা দল। ফিউচার, 3টে দল। ফিট, এখানে একটা দল, ফিটের মধ্যে একটা ই আছে। তাহলে একটা স্বর একটা দল, একটা স্বর স্বরধ্বনি একটা দল। স্বরধ্বনি এর উপরেই দলটা নির্ভর করছে। বিসিএস পরীক্ষায় একটা দল এসেছিল বন্ধন শব্দে। বন্ধন শব্দে কয়টি দল আছে একটু খেয়াল করো। আমি একটু ভেঙে দেখাই। বন্ধন শব্দে আমি যেগুলো বলেছি এগুলো সব পরীক্ষা এসছে। সমাবর্তন এসেছে একটা পরীক্ষায়। বিশ্ববিদ্যালয়ে এটা 3বার এসেছে, যে কয়টা দল আছে বা কয়টা অক্ষর আছে। দল মানে অক্ষর। এখন এসেছিল কি, যে বন্ধন। বন্ধন ভেঙে দেখা যাক। বন্ধন, কেন এটা একবারে বললাম? এটা বন, ধন এরকম বলা যাবে না, কারণ এখানে ব, অ, ন, এটা একটা ব্যঞ্জনান্ত দল। এটা একটা ব্যঞ্জনান্ত দল। আবার ধন, ধ, অ, ন, ব্যঞ্জনান্ত দল, জোরে বেশি টান দেওয়া যায় না। তাহলে এই বন্ধন শব্দের 2টো দল আছে। তাহলে এই দলের প্রাণ ভোমরাটা কি? প্রাণ ভোমরা হচ্ছে স্বর, স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি হিসাব করে দল বের করতে হবে, অথবা একটা টান দিতে হবে জোরে। যেমন আমরা টান দিয়েছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাহলে আ, মা, দের। এই দেরটা হচ্ছে রুদ্ধদল। ছো, টো, নো, ই, চ, লে, পা, কে, পা,
মোট 13টা দল এখানে ছিল। এভাবে করে আমরা দল চিনে ফেলবো। তাহলে দল চিনতে হলে টান দিতে হবে, আর দেখতে হবে ওর মধ্যে একটা স্বর আছে। পাশাপাশি দুটো স্বর যদি থাকে তাহলে দুটো দল হয়ে যাবে, দুটো দল হয়ে যাবে। যেমন ফিউচার, এখানে ফিউ, দুটো দল ছিল ওর মধ্যে, কারণ স্বরের উপরে দল নির্ভর করে। তো আজ এ পর্যন্ত থাকলো। অশেষ ধন্যবাদ। ওকে, আশা করি আমাদের সঙ্গে থাকবে। পরবর্তী যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সমস্যা আমরা সলভ করব। আমাদের ক্লাসগুলো ঠিক মতো করলে আশা করি কোনো প্রশ্নই আর থাকবে না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লাগলো।